নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি জেলার সারাদিন। জেলার সারাদিনের প্রথমেই আজ যে গুরুত্বপূর্ণ খবরের দিকে আমরা নজর রাখবো, গ্র্যান্ড হোটেলের পাশ থেকে হকার উচ্ছেদ কলকাতা পুলিশের। ফুটপাথ হকার মুক্ত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। আপনাদের জানিয়ে রাখি যে গতকালই আমরা দেখেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রোষের মুখে পড়েছিলেন অধিকর্তারা, প্রশাসনিক আধিকারিকরা, এবং সে মতোই এবার গ্র্যান্ড হোটেলের পাশ থেকে হকার উচ্ছেদ কলকাতা পুলিশের। ফুটপাথ হকার মুক্ত করতে এই উদ্যোগ পুরসভার পক্ষ থেকে। মুখ্যমন্ত্রীর করা বার্তার পরই এবার সক্রিয় পুরসভা। এ বিষয়ে আমরা কথা বলবো, সরাসরি রয়েছেন সেখান থেকে আমাদের প্রতিনিধি দুর্গা দাস বন্দ্যোপাধ্যায়। দুর্গা, এই মুহূর্তে সামগ্রিক কি চিত্র, পুলিশের পক্ষ থেকে কি পদক্ষেপ নেওয়া হয়েছে এবং যাদের উচ্ছেদ করা হচ্ছে তাদেরই বা কি বক্তব্য? তোমাকে এই প্রসঙ্গে বলে রাখি যে গতকালকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শহর কলকাতায় বিভিন্ন যত্রতত্র যে অবৈধ হকাররা রয়েছে এবং তারা যেভাবে ফুটপাত দখল করে বসে রয়েছে এর বিরুদ্ধে সরব হয়েছেন এবং মেয়র ফিরহাদ হাকিম থেকে আরম্ভ করে বিভিন্ন পদাধিকারীকে তিনি ভৎসনা করেন। এবং তারপরেই কিন্তু আজকে সকাল থেকে পুরো কমিশনার, পুরসভা ছাড়াও পুলিশি তৎপরতা শুরু হয়েছে শহর কলকাতার বিভিন্ন কেন্দ্রে। এবং আজকে সকালবেলাতে তোমায় বলে রাখবো, শিয়ালদা থেকে শুরু করে গড়িয়াহাট থেকে শুরু করে ঠিক এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি এই গ্র্যান্ড হোটেলের পাশে, অর্থাৎ এসপ্ল্যানেড ইস্টে, সেখানেও কিন্তু হকার উচ্ছেদ অভিযান চলছে এবং সেটা চালাচ্ছে কলকাতা পুলিশ। আমার সঙ্গে এই মুহূর্তে হকার যারা উচ্ছেদ হয়েছেন তারা রয়েছেন। মুখ্যমন্ত্রী গতকালকে উষ্ণা প্রকাশ করেছেন যে হকার যত্রতত্র অবৈধভাবে বসে রয়েছে, কি বলবেন? আমরা তো অবৈধভাবে নয়, আমরা তো পুরনো হকার স্যার। 2015-তে আমাদের সব কিছু জমা দেওয়া আছে মুখ্যমন্ত্রী থেকে 2000 টাকা, সেটাও আমরা পেয়েছি। এবং ব্যাংক থেকে লোন হকারের মাধ্যমে আমরা নিয়েছি, সে লোন এখনো পরিশোধ হয়নি আমাদের। তাহলে তা সত্ত্বেও আপনাদের কিভাবে কি তুলে দেওয়া হচ্ছে? এ তো গায়ের জোরে, কোনো নোটিশ ছাড়া চলে গেল, উঠে এসে দাদাগিরি দেখালো পুলিশ। আমরা তো অবৈধ হকারদের মধ্যে নাই। মুখ্যমন্ত্রী যেটা অবৈধ হকারের কথা বলে, সে অবৈধ হকার আমরা নয়। এবং যে সরকারিভাবে যে টাউন ভেন্ডিং কমিটি তৈরি হয়েছে, সেই ভেন্ডিং কমিটিতে কি আপনারা আছেন? অবশ্যই আছি। ভেন্ডিং কমিটির দেওয়া লাইন বেঁধেই আমরা ব্যবসা চালাচ্ছি। যে লাইনটা দেখিয়ে দিয়েছে সেই লাইনের মধ্যেই আমরা আছি। লাইন আছে স্যার এখানে। এর পরবর্তী পদক্ষেপ কি আপনাদের? যে এইভাবে বলছেন যে কলকাতা পুলিশ গায়ের জোরে তুলে দিচ্ছে, এর পরে পদক্ষেপ? না, পুলিশ তো এখানে অনেক সময় আয় যায়, কোনো অসুবিধা না। পুলিশ তো এখানে আয় দেখে সবে এখানে ডিসিপ্লিনের মধ্যে আমি লাগিয়েছি, কোনো অসুবিধা নেই। আজকে তো আমি লাগলে আর এখন এসেছে বাস তুলো, এখন আরও লাগবে না। তো কীরকম লাগবে না ওটা তো আমি তো জানতে হবো না। এখানে তো পুরো ব্যান্ডিং কমিটি পুরো লাইন মারেছে এখানে পুরো। আর মমতা ব্যানার্জি তাকে আপনার করোনা কাল মধ্যে এখন 2000 টাকা সবের মধ্যে, তো সব এখানে তো আইন আছে। তাহলে এরকম কি হয়েছে আজকে? তো মতলব সাডেনলি তো এখন তো বলতে পারবো না কি হচ্ছে, দেখতো কি হবে। অতএব বুঝতে পারছো যে সকাল থেকেই কিন্তু যে উদ্দীপনা শুরু করেছে কলকাতা পুলিশ, সেই কলকাতা পুলিশ কিন্তু দেখতেই পাচ্ছ যে এই যে যত্র ছড়িয়ে ছিটিয়ে যাওয়া, এই যে এখানে যে লাইন রয়েছে, অর্থাৎ এই ইয়েলো কালারের লাইনের ভেতরেই এই যে সামান রয়েছে, এখানে জিনিসপত্র নিয়ে তারা হকারি করছেন দীর্ঘদিন ধরে। এবং আজকে কিন্তু কলকাতা পুলিশ এগুলোকে সব তুলে নিয়ে গেছে। এখান থেকে এখানে যা জিনিসপত্র ছিল সব কিন্তু কলকাতা পুলিশ ক্রোক করেছে। এবং এই কলকাতা পুলিশের যে অতি সক্রিয়তা, এটা কিন্তু শুরু হয়েছে গতকালকে মুখ্যমন্ত্রী উষ্ণা প্রকাশ করার পরেও। যদিও এই বিষয়টিকে নিয়ে যথেষ্ট ধন্দে রয়েছেন এখানকার যারা হকার ভাই, যারা দীর্ঘদিন ধরে এখানে ব্যবসা করছেন, তাদের বক্তব্য হচ্ছে টাউন ভেন্ডিং কমিটির তারা মেম্বার রয়েছেন, তাদেরকে 2000 টাকা করে করোনা পিরিয়ডে ক্ষতিপূরণ বা তাদেরকে সহায়তা দেওয়া হয়েছে এবং তারা লোনও নিয়েছেন। কিন্তু পরবর্তীকালে আজ তারা যারা দেখতে পাচ্ছেন যে কলকাতা পুলিশ অতি সক্রিয় এবং গায়ের জোরে এটা তুলে দেওয়া হচ্ছে, তারা কিন্তু বিষয়টাকে ঠিক চোখে দেখছেন না বা মেনে নিতে পারছেন না। পরবর্তী ফেজে তারা তাদের কর্মপদ্ধতি কী হবে, তারা কি আন্দোলন করবেন, কিভাবে এই পরিস্থিতির মোকাবিলা করবেন, সেই দিকে। দুর্গা, হকাররা যেমন জানাচ্ছেন যে তারা কিন্তু সমস্ত নিয়ম মেনেই হকারি করতেন, সেক্ষেত্রে পুলিশের কি বক্তব্য এ বিষয়ে? পুলিশ তাদের কি প্রতিক্রিয়া মিলেছে? সারা ভারতবর্ষে 1/3 মধ্যে হকার বসবে,
হকার যাবে না, হকার উচ্ছেদ হবে না। আমরা দেখবো কতদিন লড়তে পারবো, আমাদের কাছে কোর্টে কেস করে আমরা বসবো যদি বসতে প্রশাসন না দেয়। মুখ্যমন্ত্রী তো যথেষ্ট সংবেদনশীল, তারপরেও এই ধরনের পুলিশি মুভমেন্ট কেন? আমার 54 বয়স আছে, আমি 44 বছর ধরে রাস্তায় হকার বিক্রি করছি। আমি এই বয়সে কোথায় যাব? আমার 5টা পরিবার আছে, কে খাওয়াবে? মুখ্যমন্ত্রী খাওয়াবে আমাকে? আমি জান দিয়ে দেবো, আমরা জান দিয়ে দেবো। আমরা যাবো না, পশ্চিমবাংলা ছেড়ে আমরা যাবো না, আমরা জান দিয়ে দেবো। আমরা 44 বছর, 5টা ফ্যামিলি আছে, আমরা এখানে বোঝাই যাচ্ছে যাদের উচ্ছেদ করা হচ্ছে তারা কিন্তু যথেষ্টই ক্ষুব্ধ এবং তারা যেমনটা বলছে যে পুলিশই অতি সক্রিয়তা করছে এ বিষয়ে। আপাতত ধন্যবাদ তোমায় দুর্গা। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরই 6 দফা নির্দেশিকা, জমি জবরদখল রুখতে এবার 6 দফা নির্দেশিকা, জেলা শাসক এবং অতিরিক্ত জেলা শাসকদের নির্দেশিকা পাঠানো হয়েছে। নবান্নের তরফে এই নির্দেশিকা পাঠানো হয়েছে বলে সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরই এই 6 দফার নির্দেশিকা পাঠানো হয়েছে। জমি জবরদখল রুখতে এবার 6 দফা নির্দেশিকা, জেলা শাসক এবং অতিরিক্ত জেলা শাসকদের এই নির্দেশিকা পাঠানো হয়েছে। আপনাদের জানিয়ে রাখি, গতকালই আমরা দেখেছি মুখ্যমন্ত্রীর রোষের মুখে পড়েছিলেন জেলা শাসক থেকে শুরু করে অতিরিক্ত জেলা শাসকেরাও এবং তার পাশাপাশি জনপ্রতিনিধিরাও সেই রোষের মুখে পড়েছিলেন এবং আজ থেকেই বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে সক্রিয়, একদিকে যেমন পুরসভা, তার পাশাপাশি পুলিশও। এবং এবার মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পরই জমি জবরদখল রুখতে 6 দফা নির্দেশিকা, জেলা শাসক ও অতিরিক্ত জেলা শাসকদের নির্দেশিকা পাঠানো হয়েছে। ইতিমধ্যেই নবান্নের তরফে এই নির্দেশিকা পাঠানো হয়েছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে এবং সেই নির্দেশিকা কিন্তু জমি জবরদখল সংক্রান্তই। আমরা দেখছি যে জমি জবরদখল সংক্রান্ত বিষয়ে যথেষ্টই ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে পুলিশ কর্তাদের যেমন তিনি তাদের ভর্ৎসিত করেছেন তিনি, এবং তার পরবর্তীতে আমরা দেখেছি গতকালই জনপ্রতিনিধি সহ একাধিক বিধায়ক এবং তার পাশাপাশি এসডিও, বিডিও প্রত্যেককেই তার রোষের মুখে পড়তে হয় এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই কড়া বার্তার পরই 6 দফা নির্দেশিকা, জমি জবরদখল রুখতে 6 দফা নির্দেশিকা, জেলা শাসক ও অতিরিক্ত জেলা শাসকদের সেই নির্দেশিকা পাঠানো হয়েছে নবান্নের পক্ষ থেকে ইতিমধ্যেই। আসছি পরবর্তী খবরে। খড়গপুরে প্রকাশ্যে শুট আউট, খড়গপুরে গুলিবিদ্ধ তৃণমূল কর্মী। খড়গপুরের 15 নম্বর ওয়ার্ডে শুট আউটের এই ঘটনা ঘটেছে, যেমনটা জানা যাচ্ছে 4 থেকে 5 রাউন্ড গুলি চালানোর অভিযোগ উঠেছে। গুলিবিদ্ধ তৃণমূল কর্মী ভর্তি মেদিনীপুর হাসপাতালে। আপনাদের জানিয়ে রাখি, খড়গপুরে গুলিবিদ্ধ তৃণমূল কর্মী, 4 থেকে 5 রাউন্ড গুলি চালানোর অভিযোগ উঠেছে। গুলিবিদ্ধ তৃণমূল কর্মীকে ইতিমধ্যেই ভর্তি করা হয়েছে মেদিনীপুর হাসপাতালে। তিনি এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছেন সেখানে। খড়গপুরের 15 নম্বর ওয়ার্ডের ঘটনা, খড়গপুরের 15 নম্বর ওয়ার্ডে এবার শুট আউটের ঘটনা। খড়গপুরে প্রকাশ্যে শুট আউট, খড়গপুরে গুলিবিদ্ধ তৃণমূল কর্মী। যদিও এখনো পর্যন্ত জানা যায়নি ঠিক কি কারণে এই গুলি চালানোর ঘটনা, তবে তাকে ভর্তি করা হয়েছে ইতিমধ্যেই হাসপাতালে। তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। খড়গপুরে গুলিবিদ্ধ এবার তৃণমূল কর্মী। আমরা দেখতে পাচ্ছি ভোট পরবর্তী সময় একাধিক জেলায় এইরকমই হিংসার ঘটনা সামনে আসছে এবং এবার খড়গপুরে গুলিবিদ্ধ তৃণমূল কর্মী। খড়গপুরের 15 নম্বর ওয়ার্ডে শুট আউটের ঘটনা, 4 থেকে 5 রাউন্ড গুলি চালানোর অভিযোগ সামনে এসেছে। গুলিবিদ্ধ তৃণমূল কর্মী ভর্তি রয়েছেন মেদিনীপুর হাসপাতালে। কি কারণে এই গুলি চালানোর ঘটনা, তার তদন্ত শুরু করেছে ইতিমধ্যেই পুলিশ। খড়গপুরে এবার প্রকাশ্যে শুট আউট, খড়গপুরে গুলিবিদ্ধ তৃণমূল কর্মী। খড়গপুরের 15 নম্বর ওয়ার্ডে এই শুট আউটের ঘটনা ঘটে এবং শুধুমাত্র তাই নয়, 4 থেকে 5 রাউন্ড গুলি চালানোর অভিযোগ সামনে এসেছে। গুলিবিদ্ধ তৃণমূল কর্মীকে ইতিমধ্যেই ভর্তি করা হয়েছে মেদিনীপুর হাসপাতালে। তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। যদিও এই গুলি চালানোর ঘটনা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কিনা সেদিকেই নজর রয়েছে আমাদের। খড়গপুরে প্রকাশ্যে শুট আউটের ঘটনা, খড়গপুরে গুলিবিদ্ধ তৃণমূল কর্মী। খড়গপুরের 15 নম্বর ওয়ার্ডের এই শুট আউটের ঘটনা, 4 থেকে 5 রাউন্ড গুলি চালানোর অভিযোগ উঠেছে। গুলিবিদ্ধ তৃণমূল কর্মীকে ভর্তি করা হয়েছে মেদিনীপুর হাসপাতালে।
আমরা কথা বলবো মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জীব দাস। সঞ্জীব, কিভাবে এই ঘটনা এখনো পর্যন্ত কি অভিযোগ সামনে আসছে, পুলিশ সূত্রে ঠিক কি জানা যাচ্ছে? স্বর্ণালী, যেটা জানা যাচ্ছে যে দুপুরবেলায় আজকে খড়গপুরের 15 নম্বর ওয়ার্ডের যে তৃণমূলের পার্টি তৃণমূল কর্মী, তার নাম বি সন্তোষ কুমার, সে বসেছিল। সেই সময় দুপুরবেলায় ওইখানে 3 দুষ্কৃতী এসে প্রথমে ফায়ারিং করে, শূন্য ফায়ারিং করে এবং তার মধ্যে একটা গুলি কিন্তু ওই বি সন্তোষ কুমারের কোমরের নিচে লাগে। সঙ্গে সঙ্গে সে লুটিয়ে পড়ে এবং ওই দুষ্কৃতীগুলো, 3টে যে দুষ্কৃতী ছিল, তারা সঙ্গে সঙ্গে বাইকে করে চলে যায় এবং তাদের মুখগুলো ঢাকা ছিল। সেই মুহূর্তে ওই এলাকায় যে লোক ছিল তারা সঙ্গে সঙ্গে ওই বি সন্তোষ কুমারকে উদ্ধার করে প্রথমে খড়গপুর হসপিটালে এবং তারপর ওখান থেকে মেদিনীপুর মেডিকেল কলেজ হসপিটালে নিয়ে আসা হয় এবং এখন এই মুহূর্তে তিনি মেদিনীপুর মেডিকেল হসপিটালে তার চিকিৎসা চলছে। স্বর্ণালী, এই ঘটনায় এখনো পর্যন্ত জেলা যে তৃণমূল নেতৃত্ব রয়েছে তাদের ঠিক কি প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে সঞ্জীব? টাউন থানার পুলিশ তদন্ত করছে। তৃণমূলের পক্ষ থেকে স্বর্ণালী, যেটা জানা যাচ্ছে, তৃণমূলের যে এখানে জেলা সভাপতি হচ্ছে সুজা হেরা, তিনি বলেছেন এটা কোনো রাজনৈতিক সংঘর্ষ নয়, এটা সম্পূর্ণ পারিবারিক বা ব্যক্তিগত কোনো সম্পর্ক, মানে গন্ডগোল থাকতে পারে। সেই গন্ডগোলের ফলে আজকে গুলি চালানো হয়েছে ওই ব্যক্তিকে। এইখানে এর সাথে রাজনীতির কোনো যোগাযোগ নেই, এটা এখানকার জেলা সভাপতি সুজা হেরা তাই জানিয়েছে। স্বর্ণালী, সঞ্জীব, যেই তৃণমূল কর্মী গুলিবিদ্ধ হয়েছেন তার পরিবার ঠিক কি জানাচ্ছে? টাউন থানা তদন্ত করছে। তার পরিবারের সামনে আমরা কথা বলছিলাম, কিন্তু তারা এখনো পর্যন্ত কিছু বলতে চাইছে না, মুখ খুলতে চাইছে না। শুধু বলছে আমরা দেখছি ব্যাপারটা, এখনো পর্যন্ত কিন্তু কোনো মুখ খুলতে চাইছে না ক্যামেরার সামনে। স্বর্ণালী, ধন্যবাদ তোমায় সঞ্জীব। আমরা কথা বলছিলাম, প্রতিনিধি ছিলেন সঞ্জীব দাস আমাদের সঙ্গে সরাসরি। জেলার সারাদিনে এখন সময় একটা ছোট্ট বিরতির। ফিরছে আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন জেলার সারাদিন। মুর্শিদাবাদের শামশেরগঞ্জে খুন তৃণমূল সমর্থক সুরজ শেখকে ইট ও পাথর দিয়ে খুনের অভিযোগ সামনে এসেছে। খুনের অভিযোগ কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। 30 থেকে 35 জন দুষ্কৃতীর বিরুদ্ধে বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠেছে। মুর্শিদাবাদের শামশেরগঞ্জের এই ঘটনা আপনাদের সামনে রাখছি। মুর্শিদাবাদের শামশেরগঞ্জে এবার খুন তৃণমূল সমর্থক সুরজ শেখকে ইট ও পাথর দিয়ে খুনের অভিযোগ করা হচ্ছে। মুর্শিদাবাদ থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি কল্যাণ চন্দ্র। কল্যাণ, ঠিক কি জানা যাচ্ছে, কি অভিযোগ সামনে আসছে, কিভাবে এই ঘটনা? দেখো স্বর্ণালী, এই মুহূর্তে জানা গেল যে সুরজ শেখ তৃণমূল সমর্থক তো বটেই, তৃণমূল কর্মীও। কারণ স্থানীয় যে তৃণমূল বিধায়ক রয়েছেন আমিনুল ইসলাম, তার বক্তব্য যে সুরজ শেখ তৃণমূল কর্মী ছিলেন এবং শামশেরগঞ্জের হোগলাবাড়ি কাঁকুড়িয়া এলাকায় যে বাড়ি তার রয়েছে সুরজ শেখ, সেই বাড়িতে হামলা করে 30-35 জন দুষ্কৃতী। এবং আজকে দুপুরে যখন তারা ভাত খেয়ে ঘুমোচ্ছিলেন এবং সুরজ শেখ যখন তার উঠোনে ছিলেন, সেই সময় সুরজ শেখকে লক্ষ্য করে রেলের পাথর ছোড়া হয় এবং ইট দিয়ে আঘাত করা হয়। ঘটনাস্থলে লুটিয়ে পড়েন সুরজ শেখ এবং ওই ঘটনার প্রতিবাদ করতে এসে তার জ্যাঠা কাকা সহ আর মোট 4 জন আহত হন। তাদেরকে এলাকাবাসী উদ্ধার করে অনুপনগর হাসপাতালে নিয়ে গেলে কিন্তু সুরজ শেখকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকেরা। আর এই ঘটনায় কিন্তু সরব হয়েছে তৃণমূল। পাশাপাশি তৃণমূলের যিনি বিধায়ক রয়েছেন, স্থানীয় বিধায়ক আমিরুল ইসলাম, তার বক্তব্য যে কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা ঘটনা ঘটিয়েছে এবং পরিকল্পিতভাবে ঘটনা ঘটিয়েছে। কারণ সুরজ শেখের ওপর এবং তার পরিবারের ওপর দীর্ঘদিনের আক্রোশ ছিল স্থানীয় কংগ্রেসের এবং আজকে পরিকল্পিতভাবে ঘটনা ঘটিয়েছে। এবং শুধু আজকের বলে নয়, দিন কয়েক ধরে শামশেরগঞ্জ উত্তপ্ত হয়ে রয়েছে, বিভিন্ন জায়গায় বোমাবাজি করা হচ্ছে। কংগ্রেস সেখানে সে সমস্ত এলাকায় সন্ত্রাস ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন আমিরুল ইসলাম। উল্টো দিকে কংগ্রেসের বক্তব্য, স্থানীয় কংগ্রেসের যিনি সভাপতি রয়েছেন এলাকার, তিনি হচ্ছেন শামসুল আলম, তার বক্তব্য এর সঙ্গে কংগ্রেসের কোনো যোগ নেই। কংগ্রেসও চাইছে এলাকায় শান্তি ফিরে আসুক। একের পর এক বোমাবাজি হচ্ছে শামশেরগঞ্জে, সুতরাং শামশেরগঞ্জের মানুষ আতঙ্কিত। পুলিশ নিরপেক্ষ তদন্ত করুক, তাহলে আসল সত্য ঘটনা উঠে আসবে। এবং মোবাইলের চ্যালেঞ্জের বিষয়ে কিন্তু এই ঘটনা ঘটেছে, দুপক্ষের গন্ডগোল হয়েছে, যার ফলে নিহত হয়েছেন সুরজ শেখ। এর সঙ্গে কংগ্রেসের কোনো অভিযোগ নেই বলে জানাচ্ছে স্থানীয় কংগ্রেস নেতৃত্ব। তবে সুরজ শেখের পরিবারের স্পষ্ট দাবি যে কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের ঘটনা ঘটিয়েছে। যারা তাদের বাড়িতে এসেছিল তারা পূর্ব পরিচিত এবং বাইরে থেকে আরও দুষ্কৃতী ভাড়া করে আনা হয়েছিল। সুতরাং পূর্ব পরিকল্পিতভাবে সুরজ শেখকে হত্যা করা হয়েছে এবং এই কারণেই কিন্তু সুরজ শেখ যে তৃণমূল কর্মী বলে দাবি করছে তৃণমূল, সেই সুরজ শেখ তরতাজা যুবকের প্রাণ গেল। পাশাপাশি 4 জন অর্থাৎ তার কাকা জ্যাঠা সহ আর বাড়ির 4 জন তার উপনগর হাসপাতালে ভর্তি রয়েছেন। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে শামশেরগঞ্জ থানার পুলিশ। পাশাপাশি এলাকায় যাতে বিক্ষিপ্ত ঘটনা বা অন্য কোনো ঘটনা না ঘটে বা অশান্তি যাতে না বাড়ে, সে কারণে পুলিশ পিকেট বসানো হয়েছে। স্বর্ণালী,
একেবারেই কল্যাণ, তুমি পরিস্থিতির দিকে নজর রাখো। আমরা কথা বলছিলাম, সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি কল্যাণ চন্দ্র। আসছে পরবর্তী খবরে। ভোট পরবর্তী হিংসা অব্যাহত। মিনাখায় ভোট পরবর্তী হিংসায় বিজেপি কর্মীদের ঘরে ফেরানোর জন্য পুলিশের সঙ্গে কথা বলেন বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। পাথর প্রতিমায় আক্রান্ত বিজেপি কর্মী দম্পতি ঘর ছাড়া। পুলিশ প্রশাসনে অভিযোগ দায়ের করা হয়েছে ইতিমধ্যেই। ভোট পরবর্তী হিংসার জেরে মিনাখার বামনপুকুর এলাকার বেশ কিছু বিজেপি কর্মীরা ঘর ছাড়া। অভিযোগ, বিজেপি কর্মীদের ভয় দেখিয়ে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করছে তৃণমূল কংগ্রেস। এই সমস্ত বিজেপি কর্মীদের পাশে থাকার জন্য এবং ঘর ছাড়া বিজেপি কর্মীদের বাড়িতে ফেরানোর জন্য কলকাতা হাইকোর্টের নির্দেশে মিনাখা থানায় আসেন বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। এলাকার বিজেপি কর্মীদের কিভাবে বাড়িতে ফেরানো যায় তা নিয়ে পুলিশের সঙ্গে কথা বলেন তিনি। পাশাপাশি দলীয় কর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলেন বিজেপি নেত্রী। বিজেপি যদি কোনো কমপ্লেন দিতে চায় তার কোনো এফআইআর হয় না, কিন্তু একজন বাড়িতে তার কিছু হলেও বিজেপির নামে কমপ্লেন হয়ে যায়। তো এটাই আজকে নিয়ে আমি কথা বলেছি, আর অফিসার ইনচার্জ আমাকে বলেছে যে ডিউরিং ইনভেস্টিগেশন ওরা এই 12 জনের এগেনস্টে কিছু পায়নি। তা আপনারা ভাবতে পারেন এরকম মিথ্যে মামলা কত দেওয়া হচ্ছে। আমাকে অ্যাসিওর করেছেন যে এই ইনভেস্টিগেশনে আমরা এখন অবধি কিছু পাইনি, আপনাদের লোকজনকে বাড়ি ফিরিয়ে দিন, কোনো অ্যারেস্ট হবে না। ভোট পরবর্তী হিংসা অব্যাহত দক্ষিণ 24 পরগনায়। পাথর প্রতিমার গোবর্ধনপুর কোস্টাল থানার শ্রীধরনগরে বিজেপি কর্মী দম্পতিকে বেধড়ক মারধর, বাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ। কাঠগড়ায় শাসক দল। থানায় অভিযোগ জানানোর পর এফআইআর তুলে নেওয়ার জন্য চাপ দেওয়া হয় দম্পতিকে। এরপর পুলিশের উপস্থিতিতে সাদা কাগজে সই করিয়ে নেওয়ার অভিযোগ দম্পতির। ঘটনার পর থেকে আতঙ্কিত পরিবার বর্তমানে জয়নগর এলাকায় বাড়ি ভাড়া করে আছেন। ডিআইজি, সুন্দরবনের পুলিশ সুপার, কাকদ্বীপের এসডিপিওকে লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত ওই দম্পতি। অভিযোগের তালিকায় গোবর্ধনপুর কোস্টাল থানার ওসি চন্দন পণ্ডিত ও সিভিক ভলান্টিয়ার তাপস মাইতির নামও রয়েছে। আমরা এফআইআরও করেছি, এফআইআরও পরে পুলিশ নিয়েছে। পুলিশ সেই এফআইআর শুনে বলছে এফআইআর তুলে নাও, আর বিজেপি ছাপ মুছে দাও, বিজেপি পার্টি বন্ধ করো, আমাদের পার্টি করো, আমাদের সঙ্গে মিশো, তাহলে ঠিক আছে, নাহলে তোমাদেরকে এখানে টিকতে দেবো না। আমাকে ঠেলে ফেলে দিয়ে আর আমার স্বামীকে এ ঘর ও ঘর ছুটে ধরছে, ধরে আর টেনে বার করলে যাচ্ছে। আমি আটকাতে গেছি, আমাকে ডানা ধরে খিচে ফেলে দিচ্ছি। ঘরের ভিতরে মারধর করে টেনে নিয়ে যাচ্ছে। লুটপাট করেছে জিনিসপত্র সব লুটপাট করছে, ট্যাঙ্কও ভেঙে ফেলে দিচ্ছে, টাকা ছিল নিয়ে চলে গেছে। কেন আপনাদের উপর হামলা কেন? আমরা বিজেপি করি বলে। ভোট পরবর্তী হিংসা নিয়ে বিজেপির নিশানায় তৃণমূল কংগ্রেস। চন্দন পণ্ডিত ওসি, তারই নেতৃত্ব ওসি, ওখানকার ওসি পুরো তৃণমূলের ব্লক সভাপতির ভূমিকায় নাটক শুরু করে দিয়েছে। সিভিক ভলেন্টিয়ারদের জুড়ে নিয়েছে। মানুষের যেন তৃণমূল ছাড়া অন্য কোনো পার্টি করা যাবে না, এই ঠিকাদারিটা নিয়েছে ওখানকার ওসিরা। অভিযোগ অস্বীকার পাথর প্রতিমার তৃণমূল বিধায়ক সমীর জানার। এত নাটুকেপনা করে, কারণ পাথর প্রতিমাতে এনজিন নেই। তৃণমূল কংগ্রেস জিতে যাওয়ার পরে বিরোধী দলকে অত্যাচার করে। আমার এটা অভিজ্ঞতা যে হেরমগোপালপুরের মতো জায়গাতে নির্বাচনের দিন কয়েকগাছা বিজেপি সেখানে আমাদের ভোট করতে দেয়নি। আমি নিজেও চলে গেছিলাম, সেখানে যে ধরনের অসভ্যতা করেছে সেগুলো সব সহ্য করে আমরা চলে এসেছি। মানে তৃণমূল কংগ্রেস কোথাও এই কাজ করেছে এর কোন নজির আমার কাছে নেই। সুন্দরবন পুলিশ সূত্রে জানা গেছে এই ঘটনায় এখনো কেউ গ্রেপ্তার হয়নি। বসিরহাট থেকে সঞ্জিত চক্রবর্তী, পাথর প্রতিমা থেকে কোয়েল মণ্ডল, কলকাতা টিভি। এবার নজর রাখবো যে গুরুত্বপূর্ণ খবরের দিকে। দুই বিধায়কের শপথ গ্রহণ নিয়ে এখনো পর্যন্ত জারি রয়েছে জটিলতা এবং আজই স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেন সরকার, এবং তাদের সঙ্গে বৈঠকের পরবর্তীতেই যে মূলত যে বিষয় নিয়ে জলঘোলা হচ্ছিল আমরা দেখেছি যে এই দুই বিধায়ক তারা কোথায় শপথ গ্রহণ করবেন, রাজভবনে নাকি বিধানসভায়, এই নিয়েই কিন্তু রীতিমতো জলঘোলা হচ্ছিল এবং তা নিয়েই রাজভবন এবং বিধানসভার বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তাদের যে টানাপোড়েন তা কিন্তু এখনো পর্যন্ত অব্যাহত রয়েছিল এবং সেই সংক্রান্ত জটিলতা কাটাতেই কিন্তু আজ বৈঠক করেন বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একদিকে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় আর অন্যদিকে রেয়াত হোসেন সরকার। বরানগরের জয়ী প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং ভগবানগোলার জয়ী প্রার্থী রেয়াত হোসেন সরকার আজ দেখা করেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, তার সঙ্গে কথা বলেন তারা। বিধায়কদের শপথে শেষ কথা রাজ্যপালের, এমনটাই বলা হচ্ছে।
আমরা চাই যে বিধানসভায় উনি এসে স্পিকারের সামনে আমাদের যাতে ভোটটা হয়, ঠিক আছে, এটাই আমরা চাইছি। যেহেতু আমরা নবনির্বাচিত প্রতিনিধি, ঠিক আছে, আমরাও চাই যে আমাদের এই যে একটা ঐতিহ্যশালী একটা প্রতিষ্ঠান সেই এখানে এসে যে একটা ধরুন গরিমা বহন করছে, ঠিক আছে, এবং পরম্পরাও যেটা চলে আসছে, ঠিক আছে, সেই জিনিসটাই আমরা চাইছি যে এখানে সেই জিনিসটা বহাল থাকে। আপনারা কি কালকে বিধানসভায় আসবেন? আমরা বিধানসভায় ওনার জন্য 12টা থেকে 4টে পর্যন্ত আমরা এখানে ওয়েট করব। আপনারা রাজভবন কালকে যাচ্ছেন? আমরা বিধানসভায় আমরা এখানে ওয়েট করব। কথা বলবো, ফোন লাইনে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, যে জটিলতা তৈরি হয়েছিল এই দুই বিধায়কের শপথ গ্রহণকে ঘিরে, সেক্ষেত্রে কি কোনো সমাধান সূত্র মিলল এই বৈঠকের পর? সার্নালি কোনো জটিলতা এখনো পর্যন্ত কাটার কোনো সম্ভাবনাই নেই এবং দুই বিধায়ক আজকে বৈঠক করেন স্পিকারের সঙ্গে এবং তারা রাজ্যপালের কাছে আবার একটা চিঠি লিখেছেন যে তারা বিধানসভাতে শপথ গ্রহণ করতে চান এবং সেই মতোই তারা কালকে 12টা থেকে 4টে পর্যন্ত বিধানসভায় অভ্যন্তরে অপেক্ষা করবেন। তারা চান যে রাজ্যপাল এখানে এসে তাদের শপথ গ্রহণ করান, অর্থাৎ গত কয়েকদিন আগে যে অবস্থায় ছিল সেই অবস্থাতেই রইল। জটিলতা নিয়ে কোনো এখনো পর্যন্ত কোনো সমাধান সূত্র বেরোলো না, অর্থাৎ দুই পক্ষই কিন্তু অনড় রয়েছেন। যদিও দুই বিধায়ক তারা বলছেন যে তারা বিধানসভায় শপথ গ্রহণ করতে চান এবং রাজ্যপাল বলছেন যে রাজভবনে তিনি শপথ গ্রহণ করাবেন। সেই জায়গা থেকে জটিলতা কিন্তু কোনো মতেই কাটলো না। একদমই। আপাতত ধন্যবাদ তোমায় দেবজ্যোতি। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। জেলার সারাদিন আজ এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।